নমস্কার, আমি লাধুরাম তোষণীওয়াল সারদা বিদ্যা মন্দিরের দশম শ্রেণীর বোন কৃত্তিকা দাস। নমস্কার, আমি লাধুরাম তোষণীওয়াল সারদা বিদ্যা মন্দিরের দশম শ্রেণীর বোন আত্রি দত্ত। নমস্কার, আমি লাধুরাম তোষণীওয়াল সারদা বিদ্যা মন্দিরের দশম শ্রেণীর বোন শ্রেয়সী সাহা। নমস্কার, আমি লাধুরাম তোষণীওয়াল সারদা বিদ্যা মন্দিরের দশম শ্রেণীর বোন অলিভিয়া দাস। আজকে মুর্শিদাবাদ ইতিহাস চর্চা কেন্দ্রের এই সমারোহে আমরা আপনাদের সামনে কাশিমবাজার বড় রাজবাড়ির একটি মডেল উপস্থাপন করছি। মুর্শিদাবাদ জেলার ইতিহাস স্থাপত্যের অন্যতম নিদর্শন হল কাশিমবাজার বড় রাজবাড়ি। অষ্টাদশ শতাব্দীর শেষ লগ্নে এই রাজবাড়ি স্থাপিত হয়েছিল। বাবু কৃষ্ণকান্ত নন্দী এই রাজবাড়ি প্রতিষ্ঠিত করেছিলেন। জনশ্রুতি রয়েছে যে 1756 খ্রিস্টাব্দে যখন বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, তখন নবাবের সঙ্গে তৎকালীন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিবাদ ঘটে। ফলে সেই সময় নবাব সিরাজউদ্দৌলা কাশিমবাজারের ইংরেজ কুঠিরে আক্রমণ করেছিল এবং সেই সময়ে ওয়ারেন হেস্টিংস ছিলেন সেই কুঠিরের একজন কর্মচারী। তিনি তখন প্রাণ বাঁচানোর জন্য কান্তবাবুর কাছে আশ্রয় নিয়েছিলেন। এভাবে তিনি প্রাণ বাঁচান এবং কৃষ্ণকান্তবাবু ওয়ারেন হেস্টিংসের কাছে কৃতজ্ঞতা ভাজন হয়েছিলেন। তবে মনে রাখা দরকার যে ওয়ারেন হেস্টিংস কিন্তু তার উপকার ফেরাতে ভোলেননি। ফলস্বরূপ 1772 খ্রিস্টাব্দে যখন ওয়ারেন হেস্টিংস হলেন বাংলার ইংরেজ গভর্নর, তখন তিনি তার বানিয়ান অর্থাৎ বাণিজ্যিক এজেন্ট রূপে নিয়োগ করলেন কান্তবাবুকে। পরবর্তীকালে তার মদতে কান্তবাবু হয়ে উঠলেন অত্যন্ত বিত্তশালী এবং প্রতিপত্তিশালী। এর পরবর্তীতে কান্তবাবু যেহেতু বৃত্তশালী হয়ে উঠেছিলেন, তিনি তার পুত্র লোকনাথের নামে বহু জমি সম্পত্তি এবং শেষ পর্যন্ত কাশিমবাজার রাজ প্রতিষ্ঠা করলেন। এর পরবর্তীতে ঘটনাক্রমে 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস চৈত সিংয়ের বিদ্রোহ দমন করেছিল। এরপরে এই বিদ্রোহে ওয়ারেন হেস্টিংসের সঙ্গ দিয়েছিল কান্তবাবু এবং কান্তবাবু তার কাশিমবাজার রাজের জন্য তখন সেই চৈত সিংয়ের প্রাসাদ থেকে বহু কারুকার্য করা বহু স্থাপত্যের নিদর্শন নিয়ে এসেছিলেন কাশিমবাজার রাজবাড়িকে নতুন করে সাজাতে। এরপরে কান্তবাবুর পরে এই কাশিমবাজার রাজবাড়ির জমিদারি লাভ করলেন মহারাজা লোকনাথ, রাজা কৃষ্ণনাথ এবং রাজা হরিনাথ। পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে রাজা কৃষ্ণনাথ ছিলেন তৎকালীন শিল্প ও সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক। কিন্তু রাজা কৃষ্ণনাথের খুব শীঘ্রই মৃত্যুর পর তার স্ত্রী স্বর্ণময়ী দেবী জমিদারির সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং পরবর্তীকালে তার দান এবং সমাজসেবার জন্য তিনি হয়ে ওঠেন ইতিহাসে স্মরণীয়। স্বর্ণময়ী দেবীর মৃত্যুর পর সেখানকার জমিদারি লাভ করে কৃষ্ণনাথের ভাগ্নে মনীন্দ্রচন্দ্র নন্দী। মনীন্দ্রচন্দ্র দেবী ছিলেন একজন খুবই শিক্ষা সংস্কৃতি এবং শিল্পের পৃষ্ঠপোষক এবং তার আমলে রাজবাড়ির সামনে যে সুদৃশ্য পরিকল্পিত যে তোরণটি সেটি নির্মিত হয় এবং তার আমলে রবীন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষণায় এবং তার সভাপতিত্বে 1907 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় কাশিমবাজারে অনুষ্ঠিত হয় বঙ্গীয় নাট্য সাহিত্যের ইতিহাস চর্চা। শুধুমাত্র ভারতীয়ই নয়, রাজবাড়ির নির্মাণের ক্ষেত্রে আমরা ইউরোপীয় স্থাপত্যকলার এক ছোঁয়া আমরা দেখতে পাই। এই ভারতীয় এবং ইউরোপীয় স্থাপত্যকলার সংমিশ্রণে এই রাজবাড়ি আমাদের গঠিত হয়। এর অন্তর্মহলের সূক্ষ্ম কারুকার্য দেখবার মতো। কাশিমবাজারের শেষ রাজা মনীন্দ্রচন্দ্রের পুত্র শ্রীশচন্দ্রের মৃত্যুর পর যখন জমিদারি প্রথার অবলুপ্তি হতে শুরু করে, তখন এই রাজবাড়ির রক্ষণাবেক্ষণের এক বড় সমস্যার আমাদের সম্মুখীন হতে হয়। দুর্ভাগ্যবশত বর্তমানে এই রাজবাড়ির সংস্কারের অবহেলায় এবং অনাদরে এটি প্রায় ধ্বংসপ্রাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে যদি এই রাজবাড়ি সরকারের আওতায় আসে এবং এটা ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করা হয়, তবে এই রাজবাড়ি তার পুরনো জৌলুস আবার ফিরে পাবে। নমস্কার।